সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে এবার হংকং থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাইব যে সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের ঘটনাকে তুরস্ক যেভাবে দেখছে, বিশেষ করে প্রেসিডেন্ট এরদোয়ানের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমাকে ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য। একটি বিষয় দেখেন, সেটি হলো যে আম, আহ, তুরস্ক বা এরদোগান বরাবরই আপনার যদি দেখেন, যেটি হলো যে এই ইসরায়েল এবং হামাসের মধ্যকার কনফ্লিক্ট শুরু হওয়ার পর থেকে, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা কিন্তু বরাবরই ইসরায়েলের উপর একটি প্রেশার, আমি যদি বলি সেটা হলো যে এতে ডিপ্লোম্যাটিক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। আর এখন যে এরদোগান যে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বা ইসরায়েলের এই যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে তাদের যে কনসার্ন, এগুলো আমার মনে হয় না যে খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবে। কারণ একমাত্র আমরা যদি দেখি, যেটা হলো যে হামাস এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধবিরতিকে সাস্টেনেবল বা টেকসই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প নেই। ইভেন আমরা ইতিমধ্যে দেখছি, যেটি হলো যে গলফ স্টেটগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো, কিন্তু তারা বিশেষ করে ইসরায়েলের উপর এখনো পর্যন্ত কিন্তু কার্যত তেমন কোনো প্রেশার ক্রিয়েট করতে পারেনি। তারা, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক ডিলিংস এর সাথে তারা জড়িত ছিল, বিশেষ করে এই হামাস এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধবিরতি, সেটিকে সেই সেই জায়গায় নেগোসিয়েশনের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা রয়েছে। কিন্তু আপনি যদি দেখেন, যেটি হলো যে সরাসরি ইসরায়েলকে প্রেশার ক্রিয়েট করতে পারে বা ইসরায়েলের উপর প্রেশার চাপ সৃষ্টি হয়েছে, এইরকম কোনো নজির আমি দেখিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া। আমার মনে হয় যে ইসরায়েল এর এই যে বাড়াবাড়ি, তাদের যে আপনার বিশেষ করে আহ, আহ, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, তাদের যে স্বপ্ন, যার ফলে কিন্তু তারা, আপনি যদি দেখেন, পশ্চিম থেকে শুরু করে রামাল্লাহ, অন্যান্য অঞ্চল কিন্তু তাদের নিজ ভূমির বা ইসরায়েলের অধিভুক্ত করার যে কৌশল, সেটি কিন্তু অব্যাহত রেখেছে। এবং সেই জায়গায় একমাত্র ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই কিন্তু তারা বা সেই অঞ্চলগুলো তাদের একীভূতকরণের যে প্রক্রিয়া, সেটি আপাতত বিরতি রেখেছে। তার মানে এই নয় যে ইসরায়েল তাদের যে গ্রেটার ইসরায়েল এস্টাবলিশমেন্টের যে প্ল্যান বা পরিকল্পনা, সেটি থেকে তারা সরে যাবে। সো এই জায়গায় আমি আমি মনে করি না এরদোগানের এই এই বিবৃতি বা তার এই যে প্রতিক্রিয়া, সেটি বড় ধরনের কোনো প্রেশার ক্রিয়েট করতে পারে। ডক্টর ফরিদ, এই বিষয়ে যদি আরেকটু জানতে চাই যে তুরস্কর থেকে সৌদি আরবের অবস্থান কিন্তু একেবারেই ভিন্ন। তারা যুদ্ধ পরবর্তী গাজা পরিকল্পনা করছে, যেখানে হামাসকে দুর্বল করে প্যালেস্টাইন অথরিটিকে শক্তিশালী করা হবে। তো এই দৃষ্টিভঙ্গি আসলে কি নির্দেশ করছে? একটি বিষয় দেখেন, যেটি হলো যে হামাস, আমরা যদি দেখি, যেটি হলো যে ঐতিহাসিকভাবে হামাসের কিন্তু একটি শক্ত অবস্থান রয়েছে। বিশেষ করে 2007 সালে যখন হামাস নির্বাচিত হয়ে সরকার গঠন করে গাজার নিয়ন্ত্রণে, তারপর থেকে কিন্তু হামাসের একটি ব্যাপক জনপ্রিয়তা ছিল। আর এই দীর্ঘ সময় যুদ্ধের ফলে হামাসের কিন্তু আপনি যদি দেখেন যে সাংগঠনিক বা সামরিক যে সক্ষমতা, সেটি কিন্তু অনেকটা নষ্ট হয়েছে। এবং হামাস এখন এখন কিন্তু আপনি যদি বলেন, যেটি হলো যে সামরিক দিক থেকে বা তাদের যে আমি যদি বলি, যেটা হলো তাদের যে চেইন অফ কমান্ড, সেই জায়গায় কিন্তু গাজা শাসন করার মতো বা গাজা নিয়ন্ত্রণ করার মতো তারা তাদের এই অবস্থানে নেই। আর আরেকটি বিষয়, আপনি যদি দেখেন, যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র সহ এবং অধিকাংশ দেশ কিন্তু বিশেষ করে যারা ইসরায়েলের প্রো ইসরায়েলি রাষ্ট্র হিসেবে পরিচিত, তারা কিন্তু হামাসের যে আহ, তার যে নিয়ন্ত্রণ, বিশেষ করে গাজার উপরে তার যে আপনার ঐতিহাসিক যে নিয়ন্ত্রণ ছিল, বা তার যে গাজায় শাসন পরিচালনার ক্ষেত্রে তার যে অংশগ্রহণ, তার যে আপনার যদি বলি যে মিলিটারি এস্টাবলিশমেন্ট, সেগুলো কিন্তু কেউ মেনে নেবে না। কারণ এই জায়গায় আপনি হামাসকে কিভাবে গাজার শাসন প্রক্রিয়ায় বা গাজার নতুন সরকারে বা আমরা যদি যেটি বলছি, সেটি হলো যে গাজার এই টাস্ক ফোর্স যে বিভিন্ন দেশের সমন্বয়ে সামরিক উপস্থিতি, সেই জায়গায় হামাসের ভূমিকা কি হবে, সেটি কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি স্পষ্ট নয়। বাট এটা কিন্তু আমি যদি বলি, যেটা হলো যে সিজফায়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটি হলো আপনারা জানেন, যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু তার স্পষ্ট করেছে, যেটা হলো যে হামাসকে তার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া, সেটি বাস্তবায়ন করতে হবে, তার মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলো ধ্বংস করতে হবে। আদারওয়াইজ তারা কিন্তু এই সিজফায়ার যে কোনো সময় তারা কিন্তু লঙ্ঘন করতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছি, যেটি হলো যে ইসরায়েলি বাহিনী কিন্তু ইতিমধ্যেই অনেকবার কিন্তু এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এবং আমরা যেটি এই রিপোর্টেও দেখছিলাম, সেটি হলো যে আহ, আপনি যদি দেখেন, যেটি হলো যে এখনো চরম খাদ্য সংকট রয়েছে, বিশেষ করে রাফা ক্রসিং থেকে শুরু করে খাদ্যের যে সরবরাহ, সেটি কিন্তু
চুক্তি অনুযায়ী যেটি করার কথা ছিল সেটি কিন্তু হচ্ছে না। তো জি, সব ডক্টর মিলিয়ে ফরিদ যেমনটি বলছিলেন, আমরা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দেখতে পাচ্ছি যে ইসরায়েলের এক সংবাদ মাধ্যম জরিপ বলছে যে ইসরায়েলের বড় একটা অংশ এখন আর নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। এই মতামতের পেছনে কি শুধুই জিম্মি সুনাকির গভীরে সরকারের ব্যর্থতার প্রতিফলন রয়েছে? আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে অর্ধেক ইসরায়েলি মনে করছে যে লিকুদ পার্টি নেতানিয়াহু ছাড়া টিকবে না। এর পেছনে নেতানিয়াহুর ক্যারিশমাটিক নেতৃত্ব রয়েছে বলে কি মনে করছেন? অ্যাক্টিভিটি দেখেন যেটি হলো যে শুধু এটি নেতানিয়াহুর এগেনিস্টে যে তার পলিটিক্যাল রিজিমের বিরুদ্ধে বা অ্যান্টি নেতানিয়াহু যে সেন্টিমেন্ট যেটি গ্রোয়িং ইসরায়েলে, সেটি কিন্তু শুধু ইসরায়েলে নয়। আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী ইহুদি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পারসেপশনের সাথে কিন্তু ইসরায়েলি মানুষজনের পারসেপশনের একটা খুব স্ট্রং লিঙ্ক রয়েছে। আপনি যদি দেখেন যে রিসেন্টলি ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই দলেরই সমর্থকদের মধ্যে, বিশেষ করে ইয়াং সমর্থকদের একটি বড় অংশ কিন্তু তারা কিন্তু আপনি যদি দেখেন যে ফিলিস্তিনের প্রতি তারা আগের চেয়ে অনেক বেশি সহানুভূতিশীল, এবং তারা নেতানিয়াহুর নেতৃত্ব, তার যে বিশেষ করে ডিলিং, বিশেষ করে হামাসের সাথে তার যে যুদ্ধ এবং যে গণহত্যার মতো যে অপরাধ, সেটি কিন্তু তারা মেনে নিচ্ছে না। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই জায়গায়, সেটি হলো যে নেতানিয়াহু বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক না কেন, ফিলিস্তিনের প্রতি বা ইসরায়েলের যে পররাষ্ট্রনীতি ফিলিস্তিনের প্রতি বলেন, যে ইসরায়েলের যে সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটি কোনো কিন্তু পরিবর্তনের সম্ভাবনা নেই। সো এই ক্ষেত্রে কিন্তু এই আলোচনা তেমন গুরুত্ব বহন করে না, বিশেষ করে ইসরায়েলি রাষ্ট্রের যে ভূমিকা প্যালেস্টাইনের উপরে, বা আপনি যদি বলেন যেটি হলো যে ফিলিস্তিনিদের স্বাধীনতা বা টু স্টেট সলিউশনের ক্ষেত্রে কিন্তু এর কোনো ধরনের বড় তাৎপর্য বহন করবে না আমার মনে হয়, যদিও পলিটিক্যাল রিজিম যদি চেঞ্জ হয় ডক্টর ফরিদ, সেক্ষেত্রে। এবার একটু আসিয়ান সম্মেলন সম্পর্কে জানতে চাই, যেটি আগামীকাল মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে, যেটা সবসময় আঞ্চলিক কূটনীতির একটা গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হয়। এবারের সম্মেলনে বাণিজ্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। তো এই সম্মেলন কি কোনো বাস্তবিক সমাধানের দিকে দেখাতে পারবে বলে আপনি মনে করছেন? আপনি দেখেন যেটি হলো যে আসিয়ান সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে আমরা যেটি দেখছি সেটি হলো যে আহ, ট্রাম্প এই তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসাবে সে সাউথ ইস্ট এশিয়া ভ্রমণ করছে, এবং তার আগে বারাক ওবামা, এবং আমরা যদি জানি যেটি হলো যে লিন্ডন বি জনসন আহ, এই সাউথ ইস্ট এশিয়া কিন্তু সফর করে। সো এই সম্মেলন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য, যেটি হলো যে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মালয়েশিয়ার যে সম্পর্ক, বা আমরা যেটি বলি যেটি হলো যে মালয়েশিয়া যে রাইজিং ইকোনমিক পাওয়ার হিসাবে তার যে ডেলিকেট ব্যালেন্স বিটুইন টু গ্রেট পাওয়ার, বিশেষ করে চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটির একটি বড় আম, আপনি বলতে পারেন যেটি হলো যে প্রদর্শনী হতে যাচ্ছে। বা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি হলো যে আমরা আমরা জানি যেটি হলো যে ইউএস এবং চায়নার মধ্যে চলমান যে ট্রেড ওয়ার, সেই জায়গায় কিন্তু আহ, সেটিকে সামনে রেখে আমরা জানি যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং শি জিনপিং এর মধ্যে আহ, আহ, কোরিয়ার বুসানে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বিশেষ করে আমরা এই জায়গায় আমরা যদি বলি যেটা হলো যে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি কিন্তু এই সাইডলাইন মিটিং এ হতে পারে, বা এই বিষয়ে আলোচনা হতে পারে। কারণ আমরা জি, যে ডক্টর বিষয়টি ফরিদ, যেটি জানতে চাচ্ছিলাম যে আসলে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় এশিয়া সফরে শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ট্রাম্প, যেমনটি আমরা জানতে পেরেছি। তাদের এই বৈঠককে কি হিসেবে দেখছেন, এবং তাদের বৈঠক কি শুধুই বাণিজ্য সমাধান নিয়ে আসবে নাকি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তাও বহন করে? একটি বিষয় দেখি যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের তাদের আমরা যদি বলি যে তাদের ডিপ্লোমেসি, ইকোনমি ফার্স্ট ডিপ্লোমেসি, এখন আপনি যদি বলেন ডেফিনেটলি আর পেছনে ভূ রাজনৈতিক অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আহ, সবচেয়ে বড় যে ডেভেলপমেন্ট আপনি যদি দেখেন যেটি হলো যে গত মাসে, বিশেষ করে সেপ্টেম্বরের শেষে, ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স কালো তালিকাভুক্ত চীনা কোম্পানিগুলোর সহায়ক সংস্থাগুলিকে সেমিকন্ডাক্টর এবং চিপ তৈরির সরঞ্জামের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে, এবং তার পাল্টা কর্মসূচি হিসাবে আমরা যদি দেখি যেটি হলো যে চীন তার যে রেয়ার আর্থ এর ডমিনেন্স, সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কারণ আমরা জানি যেটি হলো যে চীনের
একচিটি আধিপত্য রয়েছে, বিশেষ করে রেয়ার আর্থ মিনারেলস এর উপরে লোহা, তারপরে আপনি যদি বলেন যে বোরন, ম্যাগনেট থেকে সংকর ধাতু রয়েছে, যেটি আমরা যদি যেটি জানি সেটি হলো যে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল মোটর বা আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্টস, ইভেন ফাইটার জেট থেকে শুরু করে স্মার্টফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার রাইভাল স্টেট, বিশেষ করে চীনের উপরে কিন্তু, বা চীনের বিকল্প হিসাবে কিন্তু এই যে রেয়ার আর্থ যে মিনারেলস রয়েছে সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এখনো নেই। অন্যদিকে আমরা যদি বলি যে এই যে কম্পিউটার চিপ এবং ধরেন আপনার রেয়ার আর্থ মিনারেলস, এই দুটি বিষয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে। সো এই জায়গায় আমি জানি না যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আহ, চীন কিভাবে নেগোশিয়েট করবে। কারণ এই মিটিংকে আমি যদি বলি সেটি হলো যে ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল আনপ্রেডিক্টেবল পার্সন ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু ভেরি স্টেবল এবং স্ট্রং ম্যান হিসেবে পরিচিত, বা স্ট্রং ম্যান লিডারশিপ হিসেবে পরিচিত শি জিনপিংয়ের মিটিং হতে যাচ্ছে। বাট এই জায়গায় আসার কথা হলো, আমরা যদি দেখি যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের যে বাণিজ্য সম্পর্ক সেটি কিন্তু আপনার তাদের পরস্পরের উপর যে অর্থনৈতিক যে ডিপেন্ডেন্সি সেটিকে স্পষ্ট করে দেয়। কারণ আমরা জানি যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের এখন $650 বিলিয়ন ট্রেড রয়েছে, এবং আপনি যদি দেখেন সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর $195 বিলিয়ন বেশি এক্সপোর্ট করে, কিন্তু জি যেটি ডক্টর কিন্তু ফরিদ, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।